প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নদীর ক্ষয়কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্পর্কে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। শুধু এই অংশটি নয়, আমার এই বহির্জাত শক্তি ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের যে পরপর সিরিজগুলো আমি প্রকাশ করব, প্রতিটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারে লাগবে বলে আমি মনে করি। ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়েছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই অংশের মধ্যে থেকে যত ধরনের প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে সবের উত্তর তোমরা পেয়ে যাবে বলে আমি মনে করি। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত প্রধান প্রধান ভূমিরূপ এইটা নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা 5 নম্বরের একটা প্রশ্ন হিসাবে এসে থাকে যে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত প্রধান প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ উদাহরণ দিয়ে আলোচনা করো। কি কি ভূমিরূপ আমরা পড়ব দেখো। আই আকৃতির উপত্যকা ও ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত, মন্থকূপ, জলপ্রপাত, প্রপাতকূপ এবং শৃঙ্খলিত শৈলশিরা। আমি একটা একটা করে তোমাদের আলোচনা করে ছবি সহ বোঝাচ্ছি, তোমরা শুনতে থাকো। প্রথম ভূমিরূপ আই আকৃতির উপত্যকা ও ক্যানিয়ন। আমি দুটো ভূমিরূপকে একসঙ্গে এখানে আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার জন্য। সাধারণত কি হয় না, পার্বত্য অঞ্চলে নদীতে জলপ্রবাহের বেগ ন্যাচারালি বেশি। কারণ কি হয় না, এখানেতে ভূমির ঢাল সাধারণত বেশি হয়, সে কারণে জলপ্রবাহের বেগ সবসময় বেশি হয়। এবং এই জলপ্রবাহের বেগ বেশি হওয়ার জন্য নদী নিম্নক্ষয় বেশি করে কার তুলনায়? স্পার্শক্ষয়ের তুলনায়। এর ফলে অনেকটা ইংরেজির আই অক্ষরের মতন, এখানে তুমি ভালো করে লক্ষ্য করে দেখতে পারো যে এই যে এটা হচ্ছে একটা নদীর প্রবাহ পথ, এই যে আমি যেটা গ্রিন কালার দিয়ে দেখিয়েছি এটা একটা নদী। তো এই নদীটা এতটাই বেশি নিম্নক্ষয় করেছে যে নদীটার উপত্যকাটা গভীর হয়ে গেছে। কার তুলনায়? এই পাশে বাড়ার থেকে, মানে এই দিকে বেড়ে যাওয়ার তুলনায় এই তলার দিকে গভীর হয়ে গেছে বেশি। এর ফলে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতন একটা উপত্যকা তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে আই আকৃতি উপত্যকা বা আই সেফ ভ্যালি। দ্বিতীয়ত দেখো, এর সঙ্গেই আমি যুক্ত করেছি ক্যানিয়ন। ক্যানিয়নটা কি না, এই যে আই আকৃতির উপত্যকাটা যদি তোমাদের শুষ্ক অঞ্চলে তৈরি হয়, এটা কিন্তু মাথায় রাখবে, যদি শুষ্ক অঞ্চলে এই আই আকৃতির উপত্যকা তৈরি হয় তখন তাকে আমরা বলবো ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে আই আকৃতির উপত্যকা গভীর ও সংকীর্ণ হলে তাকে তখন বলা হয় ক্যানিয়ন। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা একটা শর্ট প্রশ্ন পেয়ে গেলাম যে ক্যানিয়ন কোথায় তৈরি হয়? ক্যানিয়ন তৈরি হয় প্রধানত শুষ্ক অঞ্চলে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শুষ্ক অঞ্চলে কেন আই আকৃতির উপত্যকা ও ক্যানিয়ন তৈরি হলো, অন্য কোথাও কেন তৈরি হলো না? তার কারণটা হচ্ছে শুষ্ক অঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হয়। প্রধান যে নদীটা সে তার প্রবাহ পথ ধরে এগিয়ে যাচ্ছে, কিন্তু আশপাশ থেকে অর্থাৎ এই যে জায়গাগুলো থেকে আর্দ্র অঞ্চলের ক্ষেত্রে, ঠিক এরপরই আমি বর্ণনা করব, দেখতে পাবে যে আর্দ্র অঞ্চলের ক্ষেত্রে এই পাশ থেকে আরও অনেক ছোট ছোট জলধারা এসে এই মূল জলধারার সঙ্গে মিশে গিয়ে নদীটাকে কলবরে বৃদ্ধি করে এবং এই যে পাশগুলো তখন ক্ষয়ে যায়। কিন্তু শুষ্ক অঞ্চলে সেটা হয় না। শুষ্ক অঞ্চলের নদী, মূল যে নদীটা সেটা নিজে গভীর হয়ে কেটে ইংরেজির আই আকারের মতন সেফ নিয়ে নেয়। তাই এখানে শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন ও আই আকৃতির উপত্যকা তৈরি হয়। উদাহরণ কি না, পৃথিবীর গভীরতম যে ক্যানিয়নটা সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কলোরাডো নদীতে অবস্থিত। কলোরাডো নদীর হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন এটা হচ্ছে পৃথিবীর সবথেকে
গভীরতম ক্যানিয়নের এক্সাম্পল। 2 নম্বর ভূমিরূপ দেখো, ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত, ভি শেপ ভ্যালি। এখানে পার্বত্য অঞ্চলে নদী নিম্নক্ষয়ের সাথে সাথে যদি তার পার্শ্বক্ষয় করে, অর্থাৎ আগের যে দেখো ছবিটা ছিল সেখানে নিম্নক্ষয়টা বেশি হচ্ছিল, পার্শ্বক্ষয়টা কম হচ্ছিল। এখানে কি হচ্ছে, নিম্নক্ষয় তো হচ্ছেই, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো থেকে পার্শ্বক্ষয়ের জন্য জলধারা নেমে আসছে, পার্শ্বক্ষয় হচ্ছে, অর্থাৎ গভীরতার সাথে সাথে তার আশপাশটা অর্থাৎ পাশের এই যে উইথটা এটাও কিন্তু বাড়ছে। এর ফলে ইংরেজির যে আই শেপ আকারটা এটা বদলে গিয়ে অনেকটা ইংরেজির ভি এর মতন রূপ নেয়। এটাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। গিরিখাতটাকে কেন বলা হচ্ছে না, এর সঙ্গে গিরিখাতটা যুক্ত করা হয়েছে সাধারণত আর্দ্র পার্বত্য অঞ্চলে। এটা কি বলা হচ্ছে, আর্দ্র, আগেরটা ছিল শুষ্ক। আর্দ্র পার্বত্য অঞ্চলে যেখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি, সেই অঞ্চলে গভীর উপত্যকা তৈরি হলে, ভি আকৃতির গভীর উপত্যকা তৈরি হলে তাকে গিরিখাত বলা হচ্ছে। তাহলে গিরিখাত কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে আর্দ্র পার্বত্য অঞ্চলে, আর্দ্র পার্বত্য অঞ্চলে সাধারণত গিরিখাত দেখা যায়। আর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেও কিন্তু গিরিখাত লক্ষ্য করা যায়। আমাদের পৃথিবীতে এটা অনেকগুলো গুরুত্বপূর্ণ গিরিখাত রয়েছে, যেমন আগে ছিল পেরুর হচ্ছে এল ক্যানন দা কলকা, তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে এল ক্যানন দা কলকা। বর্তমানে সবথেকে গভীরতম গিরিখাতটা বলা হয় হচ্ছে নেপালের কালী নদীর ওপর কালী গণ্ডকী গিরিখাত, কালী গণ্ডকী গিরিখাত, যার নাম হচ্ছে অন্ধ গলচি। এটা হচ্ছে বর্তমানে পৃথিবীর সবথেকে গভীরতম গিরিখাতের উদাহরণ। তাহলে তোমাদের এখানে আমি নিশ্চয়ই ভি আকৃতির উপত্যকা এবং আই আকৃতির উপত্যকা ও গিরিখাত ও ক্যানিয়নের আমি যে পার্থক্যটা সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। তোমাদের এখানে একটা প্রশ্ন এসে থাকে যে ভি আকৃতির উপত্যকা, ভি ও আই আকৃতির উপত্যকার হচ্ছে পার্থক্য, এটা 3 নম্বরের প্রশ্নতে তোমাদের এসে থাকে। ঠিক আছে, আর একটা 3 নম্বরের প্রশ্ন তোমাদের এসে থাকে, সেটা হচ্ছে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অসংখ্য গিরিখাত দেখা যায় কেন? কি বললাম না, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অসংখ্য গিরিখাত দেখা যায় কেন? আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল আমরা প্রত্যেকেই জানি এটা একটা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এখান দিয়ে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র সহ আরো অনেক বড় বড় এবং ছোট ছোট নদী প্রবাহিত হয়েছে এবং তাদের প্রত্যেকের প্রবাহ পথে উচ্চ গতিতে অসংখ্য ছোট বড় গিরিখাত দেখা যায়। কেন না, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল আমরা জানি খুব নরম শিলা দিয়ে গঠিত, যার কারণে নদী নিম্নক্ষয়ের সাথে সাথে সহজেই পার্শ্বক্ষয় করতে পারে। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলো সুউচ্চ হওয়ার কারণে সহজেই নদীর গতিবেগটা অনেকটা বাড়তে পারে। এবং 3 নম্বর হচ্ছে যে নদীর নিম্নক্ষয়ের মাত্রাটা অনেকটা এই সময় বেশি থাকে। তাহলে এই 3টে কারণে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অসংখ্য গিরিখাত লক্ষ্য করা যায়। পরের 3 নম্বর ভূমিরূপ মন্থকূপ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে পট হোল। এটা ইংরেজির টার্মটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি এই কারণে যে আমাদের ঠিক পরে দেখবে আরও একটা ভূমিরূপ এরকম কূপ নিয়ে পাবো, যার নাম হচ্ছে প্রপাত কূপ, যার ইংরেজি নাম প্লাঞ্চ পুল। তো এই দুটো কূপ নিয়ে আমাদের খুব সমস্যা তৈরি হয়ে যায় বলে আমি এখানে এটা ইংরেজিটা লিখে দিলাম মন্থকূপ। কিভাবে তৈরি হয় মন্থকূপ? মন্থ কথাটা এসছে মন্থন থেকে। আমরা যখন এর আগে একটা নদীর
যে ক্ষয়কাজের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম, তখন একটা পদ্ধতি ছিল অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়ে সাধারণত কি হয় না, নদী তার যে প্রবাহ পথ, এই প্রবাহ পথেতে ছোট বড় নুড়ি পাথর বালি ইত্যাদিকে বহন করে নিয়ে যায়, অর্থাৎ ছোট বড় নুড়ি পাথর, এবং সে কি করে যে নদীর যে মেঝে বা বেস তার সঙ্গে সংঘর্ষে নদীর মেঝেটাকে গর্ত করে দেয় বা ক্ষয় করে, এটাকে অবঘর্ষ ক্ষয় বলে। অ্যাকচুয়াল মন্থকূপ বা পটহোলটাও তৈরি হয় এইরকম অবঘর্ষ ক্ষয়ের ফলে। তোমাদের পরীক্ষায় কিন্তু একটা এখানে খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন চলে আসে যে কোন ক্ষয়ের মাধ্যমে মন্থকূপ তৈরি হয়, উত্তরটা হবে অবঘর্ষ ক্ষয়ের ফলে। ওকে, তো এবার কি হচ্ছে, এই অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী যে নুড়ি বালি কাঁকড় পাথর বড় বড় নিয়ে যায়, এগুলোকে ঘূর্ণির আকারে ঘোরাতে ঘোরাতে অনেক সময় কি হয়ে যায়, আমরা জলের মধ্যে দেখবে এক বালতি জল নিয়ে সেই জলটাকে যদি দুদিক থেকে এইভাবে ঘুরিয়ে দিই, দেখবে মাঝখানটা জলের দেখবে গর্ত মতন হয়ে যাচ্ছে এবং জলটা পাশে সরে যাচ্ছে, এটাকে জলের ঘূর্ণি বলে। বা জল যখন দেখবে নদীতে প্রবাহিত হয় মাঝে মাঝে ঘূর্ণি থাকে, তো এই ঘূর্ণিটা অনেকটা ঠিক এই রকমভাবে ঘুরতে ঘুরতে যায়। এই দেখো আমি এখানে নিচে দিয়েছি, তো এই যে ঘূর্ণিটা এর সঙ্গে সঙ্গে কিন্তু ছোট বড় এরকম নুড়িগুলো কিন্তু ঘুরছে। তো এই নুড়িগুলো ঘুরতে ঘুরতে নদীর যে গর্ত, নদীর যে মেঝে, সেই মেঝেতে জাস্ট লাইক দ্যাট এইরকম কিছু কিছু গর্ত তৈরি করে। নদীর মেঝেতে তলদেশে এইভাবে যে গর্ত তৈরি হয় তাকে বলা হচ্ছে কি, মন্থকূপ, ঠিক আছে, বা পটহোল। এই পটহোল সাধারণত আমাদের ভারতবর্ষের একটা বিখ্যাত নদী সুবর্ণরেখা নদী, সেই সুবর্ণরেখা নদীর প্রবাহ পথে লক্ষ্য করা যায়, এবং পৃথিবীর অনেক বড় বড় নদীতে তাদের প্রবাহ পথেও কিন্তু এই ধরনের মন্থকূপ লক্ষ্য করা যায়। এবং একটা নদীর মেঝেতে যদি অসংখ্য পটহোল তৈরি হয়, অর্থাৎ ধরো আমি এখানে একটা পটহোলের ছবি এঁকেছি, ধরো এখানে হয়তো আরও একটা ধরো পটহোল তৈরি হয়েছে, এইরকম যখন একসঙ্গে অনেকগুলো পটহোল তৈরি হয় তখন তাদের বলা হয় হচ্ছে পটহোল কলোনি। পটহোল কলোনি। ওকে, তাহলে একসঙ্গে অনেকগুলো পটহোল তৈরি হলে তাদেরকে বলা হচ্ছে পটহোল কলোনি। নদীর ক্ষয়কাজের ফলে সবথেকে যে গুরুত্বপূর্ণ ভূমিরূপটার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফলস। এই জলপ্রপাত থেকে আমাদের অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসে, তার মধ্যে অন্যতম একটা জলপ্রপাত কাকে বলে, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত সংক্রান্ত কিছু প্রশ্ন, যেমন ধরো র্যাপিড, কাসকেড, ক্যাটারাক্ট ইত্যাদি, জলপ্রপাত কিভাবে তৈরি হয়, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো, এই সমস্ত কতকগুলো প্রশ্ন বা জলপ্রপাত সংক্রান্ত কিছু শর্ট প্রশ্ন, অর্থাৎ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত, এই ধরনের কিছু প্রশ্ন আসে, শুনতে থাকো। জলপ্রপাত যদি আমি কাকে বলি তাহলে বলতে হয় যে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা ওপর নিচে অবস্থান করলে, আমি ধরো যদি এটাকে কঠিন শিলা বলি, এটা কোমল শিলা, যদি উপর নিচে অবস্থান করলে নরম শিলা কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয় হয়ে যে খাড়া ঢাল সৃষ্টি করে, সেই ঢাল বরাবর নদীর জল যখন ওপর থেকে নিচে আছড়ে পড়ে তখন তাকে বলে জলপ্রপাত বা ওয়াটারফল। এটা একটা কথার কথা যে পাহাড়ি অঞ্চলে ধরো এটা একটা কঠিন শিলা, এটা একটা কোমল শিলা, এটা একটা কঠিন শিলা, এটা একটা কোমল শিলা, এইরকম অবস্থান করলে ন্যাচারালি কি হয় যে একটা অংশ বেশি ক্ষয় পেয়ে যায়, একটা অংশ কম ক্ষয় পায়। ফলে নদীর প্রবাহ পথে একটা ধরো আগে ধরো একটা ন্যাচারাল একটা স্লোপ ছিল, সেই স্লোপিংটা বা ঢালটা নষ্ট হয়ে একটা অসামঞ্জস্যতা বা ইমব্যালেন্স তৈরি হয় নদীর গতিপথে। সেই ইমব্যালেন্সের জন্য নদীর জল ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, একে ন্যাচারালি বলা হয় জলপ্রপাত। তো জলপ্রপাত সংক্রান্ত এখানে আগে আমাদের তিনটে শব্দ জেনে নিতে হবে। র্যাপিড, হোয়াট ইজ র্যাপিড? জল যখন উঁচু জায়গা থেকে ধাপে ধাপে সিঁড়ির ধাপের মতো নেমে আসে তখন তাকে বলা হচ্ছে র্যাপিড। এটা কিন্তু তোমাদের MCQ অথবা SAQ আসতে পারে যে র্যাপিড কাকে বলে।
নেক্সট র্যাপিডের ঠিক পরের স্টেপ আমরা বলতে পারি কাসকেড। হোয়াট ইজ কাসকেড? না, অনেক সময় নদী ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি করে প্রবাহিত হয়। অর্থাৎ র্যাপিডের ঠিক পরের স্টেপটা হচ্ছে কাসকেড, অর্থাৎ র্যাপিডের থেকে একটু বড়, সেটা হচ্ছে কাসকেড। আর ক্যাটারাক্ট হচ্ছে যখন অধিক উচ্চতা থেকে জল যখন নিচে পড়ে তখন তাকে বলা হচ্ছে ক্যাটারাক্ট। আমরা র্যাপিডের উদাহরণ দেখবে অনেকে বেড়াতে যায় হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখাতে, এটা একটা র্যাপিড। কাসকেডের এক্সাম্পল সুবর্ণরেখা নদীতে আরেকটা জলপ্রপাত জানা হচ্ছে জোনহা ফলস, এটাও একটা কাসকেডের এক্সাম্পল। আর ক্যাটারাক্ট যদি বলি তাহলে আমাদের পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম আমরা সবাই পরে পড়ব, দেখবে হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা একটা ক্যাটারাক্টের নাম। তাহলে র্যাপিডটা ছোট, তার তুলনায় একটু বড় কাসকেড, তার থেকেও বড়টা হচ্ছে ক্যাটারাক্ট। এই হচ্ছে জলপ্রপাত সংক্রান্ত তিনটে উপভাষা। এবার দেখো আমরা যেটা আলোচনা করব যে এটা একটা 3 নম্বরের প্রশ্ন আসে যে জলপ্রপাত কেন তৈরি হয়। আমি দেখো একটা করে মোট 5টা পয়েন্ট দিয়েছি, আমি প্রত্যেকটাকে বিশ্লেষণ করছি, তোমরা আশা করি বুঝতে পারবে। প্রথম যেটা বলছে নদীর প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলার অবস্থান। ঠিক এই রকম একটা পরিস্থিতি তৈরি হয় যে নদীর প্রবাহ পথেতে হচ্ছে কঠিন, তারপর হচ্ছে কঠিন, তারপর হচ্ছে কোমল, এইভাবে যদি সিকোয়েন্স একটা থাকে তাহলে নদী স্বাভাবিকভাবেই কি করবে না পাশাপাশি অবস্থিত কঠিন এবং কোমল শিলার উপর দিয়ে নদী যখন প্রবাহিত হবে তখন কোমল শিলা বেশি ক্ষয় পেয়ে খাড়া ঢাল তৈরি করবে। এই যে খাড়া ঢাল তৈরি করেছে, কোমল শিলাটা বেশি ক্ষয় পেয়ে, এর ফলে তৈরি হচ্ছে কি জলপ্রপাত। তাহলে এটা গেল প্রথম পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চ্যুতি বা ফাটলের অবস্থান। চ্যুতি বা ফাটল জিনিসটা কি? ধরো একটা এই ধরনের একটা ভূমিরূপ ধরো রয়েছে, অবস্থান করছে এই জায়গাতে, ধরো এইরকমভাবে একটা নদী যাচ্ছিল, এটা একটা নদীর প্রবাহ পথ, হঠাৎ করে এই ভূমিরূপটা বসে গেছে। তো বসে যাওয়ার জন্য এখানে একটা চ্যুতি তৈরি হলো, এটাকে চ্যুতি বলে। হঠাৎ করে ফাটলের তৈরি হওয়ার জন্য ভূমিরূপের বসে যাওয়ার চ্যুতি তৈরি হলো, সেই চ্যুতিতে তৈরি হচ্ছে জলপ্রপাত। এটা হচ্ছে চ্যুতি বা ফাটলেতে জলপ্রপাত। ঝুলন্ত উপত্যকা আমরা দেখবে এখানেতেই কিছুদিন পরেতেই দেখবে পড়ব হিমবাহের কাজ, সেখানে তৈরি হয় হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা বিষয়টা একটু বুঝিয়ে দিই জাস্ট তোমাদের অবগতির জন্য। বর্তমানে দেখবে অনেকের বাড়িতে দেখবে সানসেট বার করা থাকে, সানসেট বা ছাদ থেকে একটুখানি এগিয়ে বার করা রয়েছে। তো যখন বর্ষাকালে দেখবে জল পড়ে তখন ছাদ থেকে জলটা পাইপ দিয়ে ওই সানসেটের ওপর দিয়ে একেবারে নিচেতে পড়ে যায় ঝাঁপিয়ে। তো এইরকমই ব্যাপার থাকে যে পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে এইরকম একটা উঁচু সানসেটের মতন উপত্যকা, একদম নিচেতে একটা উপত্যকা থাকে। তাহলে ওপর থেকে যদি জল নদী যায় তাহলে হঠাৎ করে সে কী করবে, ডিসব্যালেন্স হয়ে নিচেতে ঝাঁপিয়ে পড়বে। তাহলে ঝুলন্ত উপত্যকা থাকলেও কিন্তু পার্বত্য অঞ্চলে জলপ্রপাত তৈরি হয়। মালভূমির প্রান্তভাগ, মালভূমিকে আমরা বলি ন্যাচারালি কি টেবিল ল্যান্ড, অর্থাৎ অনেকটা হচ্ছে মালভূমিকে দেখতে হয় অনেকটা হচ্ছে টেবিলের মতন। তাহলে এইরকম হচ্ছে টেবিল ল্যান্ড তৈরি হয়। তাহলে টেবিলের যদি প্রান্তভাগ, ধরো এখান দিয়ে একটা নদী ধরো যাচ্ছে, তাহলে নদীটা যখন এই টেবিলটা ক্রস করে যখন সমভূমিতে পড়তে যাচ্ছে, এই যে প্রান্তভাগ, তাহলে এই প্রান্তভাগের নদীটাকে অনেকটা ঝাঁপিয়ে তুলনামূলকভাবে কম উচ্চতাযুক্ত সমভূমিতে পড়তে হচ্ছে। তাহলে এখানেতেও অনেক সময় কি হয়, মালভূমির প্রান্তভাগেতে জলপ্রপাত তৈরি হয়। নেক্সট যেটা বলছে নিক বিন্দু বা নিক পয়েন্ট। নিক পয়েন্টটাও অনেকটা ভূমিরূপের ঢাল কমা বাড়ার সংক্রান্ত বিষয়। নিক পয়েন্ট হচ্ছে খানিকটা এই টাইপের একটা জিনিস, হঠাৎ করে ভূমিরূপের ঢালটা নিচের দিকে নেমে যাওয়া। তাহলে এখান থেকেও নদী যেতে যেতে হঠাৎ করে ঢাল কমে, ঢালটা হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য জলপ্রপাত তৈরি হয়। আমাদের ভারতবর্ষে একটা নিক পয়েন্টে জলপ্রপাত তৈরি হয়েছে নর্মদা নদীর ওপর, যে ধুঁয়াধার জলপ্রপাত, ধুঁয়াধার ফলস। তো জব্বলপুরের কাছে অবস্থিত এই ধুঁয়াধার জলপ্রপাত একটি নিক বিন্দুতে সৃষ্টি হওয়া জলপ্রপাতের এক্সাম্পল। তাহলে তোমরা এটা 3 নম্বরের প্রশ্নের জন্য প্রস্তুত করবে, জলপ্রপাত কেন সৃষ্টি হয় বা জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়। পরের একটা 3 নম্বরের প্রশ্ন জেনে রাখা দরকার, এটাও একটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করবে। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো, অথবা
জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন? উৎস বলতে নদীর যে সোর্স, এইটা যদি নদীর যদি উৎস হয়, এটা যদি নদীর উৎস হয়, তাহলে বলা হচ্ছে জলপ্রপাত ক্রমশ তার উৎসের দিকে সরে যায় কেন। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আমি একটা দেখো ডায়াগ্রাম তোমাদের সামনে এখানে এঁকেছি, এই ডায়াগ্রামটা দিয়েই তোমরা বুঝতে পারবে। ABC তিনটে ডায়াগ্রাম রয়েছে। এই যে অংশটা, এটা হচ্ছে একটা কঠিন শিলা দিয়ে তৈরি একটা অংশ, এটা কঠিন শিলা। এই অংশটা হচ্ছে একটা কঠিন শিলা, আর এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে একটা কোমল শিলা, এটা পার্বত্য অঞ্চলের একটা কোমল শিলা। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো ভালো করে, যে নদী তার প্রবাহ পথে, এটা হচ্ছে নদী জল প্রবাহিত হচ্ছে, এবার হতে গিয়ে এটা যে কঠিন শিলা, এটা কোমল শিলা হওয়ার কারণে দেখো এখানটা বেশি ক্ষয় পাচ্ছে এতে। দ্বিতীয় স্টেপেতে আরও বেশি ক্ষয় পেয়ে গেছে, যার জন্যে ওপরের যে কঠিন শিলাটা সেটা মনে হচ্ছে যেন এই কোমল শিলার ওপরেতে ঝুলছে। 3 নম্বর স্টেপেতে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানটা এতটাই বেশি ক্ষয় পেয়ে গেছে যে এই অংশটা যেটা আগেতে ঝুলছিল, সে ঝুলতে না পেরে সে হুড়মুড় করে নিচের দিকে ভেঙে গেছে। ফলে দেখো নদীটা যেটা আগেতে এখানে ছিল, অর্থাৎ আগে তো নদীটা প্রবাহিত হচ্ছিল এই জায়গা দিয়ে, সে এতটা পিছিয়ে এই অংশতে চলে গিয়েছে। অর্থাৎ এই নদীটার আস্তে আস্তে কি হচ্ছে, পশ্চাৎ অপসারণ হচ্ছে, অর্থাৎ পিছনে চলে যাচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যে একই রকমভাবে এই অংশটা দিয়ে নদী আর প্রবাহিত হতে না পেরে নদীটা আরও পিছিয়ে এদিকে চলে আসবে। এইভাবে জলপ্রপাতের ফলে নদী আস্তে আস্তে পিছিয়ে যায় এবং জলপ্রপাতও আস্তে আস্তে ক্ষয়ের ফলে পিছিয়ে যাচ্ছে। এই যে জলপ্রপাতের এইভাবে পিছিয়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। খুব ভালো করে এটা পড়বে এবং বুঝে নাও, এটা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে দেখো আমরা যেটা পড়ব, পৃথিবীর কতকগুলো বিখ্যাত গুরুত্বপূর্ণ জলপ্রপাতের নাম ও তাদের প্রধান প্রধান বিশেষত্ব। প্রথম দেখো যে নামটা রয়েছে কুঞ্চিকল, 455 মিটার উঁচু। এই যে দুটো পরপর নাম এ এবং বিয়েতে রয়েছে, একটা হচ্ছে কুঞ্চিকল এবং একটা যোগ বা গোরসাপ্পা। এই দুটো নিয়ে বর্তমানে একটু বিবাদ তৈরি হয়েছে, আমি দুটোকে ক্ল্যারিফিকেশন করে দেব। প্রথমটা হচ্ছে কুঞ্চিকল, এটা 455 মিটার উচ্চ। এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে অবস্থিত। আমি ছোট করে লিখছি, কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং কোন নদীর ওপর অবস্থিত? ভারাহি নদীর ওপর অবস্থিত। কর্ণাটকের ভারাহি নদীর ওপর অবস্থিত। আর যোগ জলপ্রপাত, এটাও কর্ণাটকে অবস্থিত এবং এটা অবস্থিত তোমার হচ্ছে শরাবতী নদীর ওপর, কর্ণাটকের শরাবতী নদীর ওপর। আগে বলা হতো যে যোগ বা গোরসাপ্পা, যার উচ্চতা 253 মিটার, এটা ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাত, কিন্তু বর্তমানে কুঞ্চিকলটাকেও বলা হয় ভারতের উচ্চতম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে কুঞ্চিকল, এটাকে বলা হয় 2 ড্রপ, অর্থাৎ দুবার পড়ে। মানে ধরো আমি একটা জাস্ট এটার উদাহরণ বলছি, যে ধরো একটা জলপ্রপাত ওপর থেকে পড়লো, যে এইখানটা কিছুটা হয়তো বেরিয়ে আছে ভূমিরূপ, তার উপরে পড়ে তারপর নিচে পড়ছে, যার জন্য দেখা যাচ্ছে এখান থেকে এর উচ্চতা হয়ে গেছে 455 মিটার। আর কিন্তু যোগ জলপ্রপাত, যার উচ্চতা 253 মিটার, সে কি করছে, একদম সরাসরি ওপর থেকে নিচে পর্যন্ত পড়ে একদম এখান থেকে এই পর্যন্ত তার উচ্চতা হচ্ছে 255 মিটার। এইটা হচ্ছে ব্যাপার, যে কুঞ্চিকল হচ্ছে 2 ড্রপ, যোগ জলপ্রপাত হচ্ছে 1 ড্রপ। আরেকটাও বলা যায় যে এই যে কুঞ্চিকল জলপ্রপাতটায় সারা বছর জল থাকে না, কিন্তু শরাবতী নদীর ওপর যে যোগ জলপ্রপাত, তার ওপর কিন্তু সারা বছর জল থাকে। এবার যদি তোমাদের ধরো প্রশ্ন পড়ে যে ভারতের উচ্চতম জলপ্রপাত কি, যদি এসএকিউ টাইপের প্রশ্ন পড়ে, তাহলে অবশ্যই তোমরা দুটো লিখে দেবে, এক্সামিনার যেটা রাইট মনে করবে দিতে পারে। এবার এমসিকিউতে থাকলে যে অপশনটা তোমাদের থাকবে, ধরো কুঞ্চিকল এবং যোগ যদি দুটোই থাকে, তাহলে অবশ্যই কুঞ্চিকলে দাগ দেবে। কিন্তু কুঞ্চিকল নেই অথচ যোগ আছে, তখন কিন্তু যোগ বা গোরসাপ্পাতে তোমরা কিন্তু টিকটা মারবে। ওকে, নেক্সট 3 নম্বর দিয়ে দেখো চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত, এটাকে বলা হয় ভারতের
নায়াগ্রা জলপ্রপাত, এটা ভারতের সুদৃশ্যতম জলপ্রপাত। তাহলে এটা কি চিত্রকূট জলপ্রপাতকে বলা হচ্ছে ভারতের নায়াগ্রা, খুব ইম্পর্টেন্ট, এটা ভারতের নায়াগ্রা, এটা ভারতের খুব সুদৃশ্যতম জলপ্রপাত। এঞ্জেল জলপ্রপাত সান্টো অ্যাঞ্জেল ভেনেজুয়েলা দেশে অবস্থিত ওরিনাকো নদীর ওপর অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা 979, এটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। নায়াগ্রা, এটা আমরা জানি এটা আমেরিকা এবং কানাডা এই দুটো দেশের বর্ডারে অবস্থিত, এটা পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত। ওকে, পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত এটা। তারপর হচ্ছে ইগুয়াজু, এটা পৃথিবীতে সবথেকে বেশি বিস্তৃত জলপ্রপাত, বিস্তৃত জলপ্রপাত। তাহলে দেখো এখানে জলপ্রপাত থেকে আমি অনেকগুলো তোমাদের প্রশ্ন বললাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো তথ্য তোমরা কিন্তু এখান থেকে টুকে নিতে পারো। এর অংশ জলপ্রপাতের সঙ্গেই সংশ্লিষ্ট আরও একটা অংশ, জলপ্রপাত আর একটা তৈরি হয়েছে জলপ্রপাতের নিচে প্রপাতকূপ, প্লাঞ্চ পুল ছিল, এটা হচ্ছে প্লাঞ্চ পুল, প্রপাতকূপ। জলপ্রপাতটা ঠিক যেখানেতে নিচে পড়ছে, ধরো এই জায়গাটা নিচে পড়ছে, এই জায়গায় জলপ্রপাতের জল পড়ার জন্য একটা গর্ত তৈরি হয়, যে গর্তকে বলা হয় তোমার হচ্ছে প্রপাতকূপ। পরীক্ষায় তোমাদের দেখো এখানেই আমি লিখেছিলাম মন্থকূপ, তোমাদের পরীক্ষায় এখানে হচ্ছে মন্থকূপ ও প্রপাতকূপ, এই দুটোর পার্থক্য পড়ে, যার মান হচ্ছে 3 নম্বরের একটা পার্থক্য পড়ে, মন্থকূপ এবং প্রপাতকূপের পার্থক্য লেখো। পরের ভূমিরূপ শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা কিভাবে তৈরি হয়? শৃঙ্খল মানে আমরা জানি বাঁধন, শৈলশিরা মানে পাহাড়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো পাহাড় বা শৈলশিরা রয়েছে, আর এই জায়গাটায় একটা আমরা নদী দেখতে পাচ্ছি, এই যে একটা নদীটা দেখতে পাচ্ছি, যে সবুজ রং দিয়ে আমি এখানটা ডিপ করে নিলাম, এটা হচ্ছে নদী। তো এইগুলো হচ্ছে এক একটা হচ্ছে শৈলশিরা, শৈলশিরা। তো এই যে শৈলশিরাগুলো কি হয় না, পাহাড়ি অঞ্চলে নদী, এই যে বড় বড় শৈলশিরা, এই শৈলশিরাগুলোকে এইভাবে পাশ কাটিয়ে কাটিয়ে, ধরো নদীটা এইভাবে পাশ কাটিয়ে কাটিয়ে চলে এসেছে, এবং কেটে কেটে দূর থেকে আমরা যদি বার্ডস আই যদি দেখি, তাহলে দেখতে পাবো মনে হচ্ছে যেন এই যে পাহাড়গুলোকে কেউ যেন ঠিক জুড়ে জুড়ে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে নদীর আঁকা বাঁকা গতিপথের জন্য শৈলশিরাগুলি একটি অপরটিকে আড়াল করে রাখছে, মানে এ কি করছে, একে আড়াল করে রাখছে। এই আড়াল করে রাখলে মনে হচ্ছে যেন কোনো একটা চেন বা শিকল দিয়ে কেউ যেন এই শৈলশিরা বা পাহাড়গুলোকে যোগ করে রেখেছে। সাধারণত নদীর এই আঁকা বাঁকা গতিপথের জন্যই এটা সম্ভব হয়। এই পাহাড়ি অঞ্চলে এই ধরনের যে শৈলশিরাগুলোকে দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে এই হচ্ছে গেল তোমাদের নদীর ক্ষয়কাজের ফলে গঠিত প্রধান প্রধান কতকগুলো ভূমিরূপ। এর মধ্যে যে কোনো 3টেকে তোমরা ছবি এবং উদাহরণ সহ মুখস্থ করে রাখবে, যাতে সেটা যখন 5 নম্বরের প্রশ্নের জন্য পড়বে তোমরা তার উত্তর তৈরি করতে পারবে।